সুতোমু মিয়াজাকি 21 আগস্ট 1962 জাপান টোকিও শহরে জন্ম হয়। কিছু কারণবশত সে 9 মাস আগে ডেলিভার্ড হয়ে গেছিল, এই কারণে সে একজন প্রি ম্যাচিওর বেবি ছিল। কিন্তু তার সত্ত্বেও তার পরিবার খুবই খুশি ছিল, কারণ তাদের পরিবারে সুতোমু প্রথম একজন ছেলে সন্তান হয়। মিয়াজাকি একজন ওয়েলদি ফ্যামিলি থেকে বিলং করত, কারণ তার বাবা সেখানকার নিউজ পেপার ইন্ডাস্ট্রিতে খুবই নাম করা ব্যক্তি ছিল। শুধু নাম করা ব্যক্তি নয়, বরঞ্চ সেখানকার মেন ওনারও ছিল। এবং মিয়াজাকির মা একজন হাউস ওয়াইফ ছিল। যেহেতু তার বাবা একজন বড় নিউজ পেপার ইন্ডাস্ট্রিতে কাজ করে অ্যান্ড তার মা হাউস ওয়াইফ থাকার শর্তে তাদের পরিবারের এটা বিশ্বাস ছিল যে আমাদের ছেলে অর্থাৎ মিয়াজাকি বড় হয়ে তার বাবার বিজনেসটাই সামলাবে। কিন্তু ছোট থেকেই মিয়াজাকি তার মা বাবার কাছে ঠিক অতটাও অ্যাটেনশন বা ভালোবাসা পায়নি, কারণ তার বাবা যেহেতু একজন নিউজ পেপার ইন্ডাস্ট্রিতে কাজ করতো, সারাদিনের কাজকর্ম মিটিং অ্যাটেন্ড করা, অ্যান্ড তার মাও তাকে সেরকমভাবে ট্রিট করতো না বা ভালোবাসতো না। সেই কারণে মিয়াজাকির ইনসিকিউরিটি অ্যান্ড লো কনফিডেন্স তাকে ঘিরে ধরছিল। কিন্তু এই সব কিছুর পেছনে একটা রিজন ছিল, সেটা হচ্ছে তার ডিফর্মেটিভ হ্যান্ড। তার হাতের কবজিটা লাইক এমনি টাইপের দেখতে ছিল। তার যে হাতের তালুটা ছিল সেটা তার কবজির সাথে এক প্রকার অ্যাটাচ ছিল, যে কারণে তার সে হাতটাকে ঠিকমতো ব্যান্ড করতে পারতো না। অ্যান্ড ঠিক এই কারণে মিয়াজাকির স্কুলেও সেরকম কোনো বন্ধু ছিল না, বা তাকে কেউ ভালোবাসতো না, বা তাকে বন্ধু করারও কেউ চেষ্টাও করতো না। অ্যান্ড ঠিক এই কারণে মিয়াজাকির স্কুলেও একটাও ফ্রেন্ডস ছিল না। তার বন্ধুরা যখন কোথাও খেলাধুলা করতো, স্কুলে খেলাধুলা করতো বা এনজয় করতো, ঠিক সেই সময় মিয়াজাকি ক্লাসরুমের এক কোণে বসে মাঙ্গাস অ্যান্ড কমিক বুক পড়তো। তার এই ডিফর্মেটিভ হাতের জন্য তাকে প্রায় সময় বুলিও হতে হতো, তাকে কেউ পাত্তা দিত না। অ্যান্ড তার ঘরে যে বড় দিদি বা বোন ছিল, তারাও এই কারণে তাকে ঠিকমতো কথাও বলতো না তার সাথে, বা তাকে ট্রিটও করতো না সেভাবে। মিয়াজাকি প্রত্যেক দিন একাই স্কুল যেত, তার কোনো রকম তো বন্ধু ছিলই না। সে সারাদিন মাঙ্গাস পড়তো অ্যান্ড সে তার কমিক বুক বা মাঙ্গার মধ্যে ওই স্টোরির মধ্যে এতটাই ইনভলভ হয়ে যেত বা এতটাই আকর্ষণ হয়ে যেত যে সে স্টোরিগুলোকে নিজের রিয়েল লাইফের সাথে তুলনা করত। কিন্তু মিয়াজাকি এমন নয় যে সে বন্ধু করতে চায়নি, সে বন্ধু করতে চেয়েছিল, সবার সাথে নর্মালভাবেই খেলাধুলা করতে চেয়েছিল, মিশতে চেয়েছিল। বা তোর ডিফর্মেটিভ হাতের জন্য তাকে কেউ পাত্তা দিত না, বা ইভেন বুলি পর্যন্ত করতো তার স্কুলে তাকে। মিয়াজাকি হি লাভড রিডিং বুকস। সে শুধু বুকসই পড়তো না, সে শুধু স্কুলের বই পড়তো না, বরঞ্চ সে মাঙ্গাস অ্যান্ড ড্রাগন বল কমিক বুক পড়তে প্রচণ্ড পরিমাণে পছন্দ করত। সময়ের সাথে সাথে মিয়াজাকির মাঙ্গা অ্যান্ড কমিক বুকস তার নিজের দুনিয়া ক্রিয়েট করেছিল, তার নিজের একটা আলাদাই জগৎ ক্রিয়েট করেছিল। সে সারা দিন মাঙ্গাস পড়তো অ্যান্ড তার বাড়ির মধ্যেও নানা রকমের কমিক বুক ছড়িয়ে ছিটিয়ে থাকতো। যেহেতু মিয়াজাকি খুবই একা ছিল, সে অল টাইম মাঙ্গাস অ্যান্ড কমিক বুক পড়তো। তাকে কেউ সেরকমভাবে ট্রিটও করতো না, কেউ অ্যাটেনশনও দিত না, কেউ হাই পর্যন্ত করতো না। তার মনের ফিলিংস কাউকে সে শেয়ার করতে পারতো না এক্সেপ্ট হিজ গ্র্যান্ডফাদার। ইউজুয়ালি মিয়াজাকি যখন তার পেরেন্টসদের নিজের ফিলিংস শেয়ার করতে যেত, তখন তার পেরেন্টসরা ওকে গ্রাহ্যই করতো না, ওর কথা শোনারই চেষ্টা করতো না। কিন্তু প্রত্যেকটা ফিলিংস, প্রত্যেকটা মনের ভেতরের কথা সে তার গ্র্যান্ডফাদারকে বলতো। তার গ্র্যান্ডফাদারকে সে প্রত্যেকটা তার মনের দুঃখ প্রকাশ করতো, যে আমার মা বাবা, আমার নিজের মা বাবাই আমার কথা বুঝতে পারে না, আমি কি বলতে চাই সেটাই বোঝার চেষ্টা করে না, আমার ফিলিংস বোঝে না। যখনই আমি আমার মা বাবাকে আমার মনের ফিলিংস বলতে যাই, তখনই সে ফিউচার ব্রাইটের কথা বলে, নিজের অ্যাকাডেমিক্স আরও গ্রো করার জন্য বলে। কিন্তু আমার ভেতরের যে কষ্ট, আমার ভেতরের যে বেদনা, সেটা কোনোদিন তারা বুঝতেই পারেনি। বেসিক্যালি তার মা বাবা তার মনের ফিলিংস কেয়ারই করতো না। ইভেন তার একটা বড় দিদি ও বোনও ছিল, তারাও তার সাথে মিশতো না। কিন্তু শুধুমাত্র তার গ্র্যান্ডফাদারই তার কথা শুনতো, তাকে জিজ্ঞেস করতো, তার পার্সোনাল বেদনা কষ্ট বোঝার চেষ্টা করতো, তার স্কুলের বিষয়ে জানতো। সে প্রত্যেকটা কথা তাকে বলতো। কিন্তু স্যাডলি 1989-এ মিয়াজাকির গ্র্যান্ডফাদারের মৃত্যু হয়। নাও তার গ্র্যান্ডফাদারের মৃত্যুর পর সে এতটা ইনভলভ হয়ে গেছিল যে সে নানা ধরনের অ্যানিমেস অ্যান্ড মাঙ্গাস পড়তে আরম্ভ করেছিল। তার গোটা রুমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকতো হাজারো মাঙ্গাস অ্যান্ড কমিক বুকস। সে এখন এতটাই একা হয়ে পড়েছিল যে সে অল টাইম যেহেতু মাঙ্গাস অ্যান্ড অ্যানিমেস দেখতো, এই কারণে তার স্টাডিতেও ইফেক্ট পড়তে আরম্ভ হয়েছিল। যেখানে প্রথমে মিয়াজাকি তার ক্লাসের টপ 10-এ র্যাঙ্ক করতো, এখন তার স্টাডিতে ইফেক্ট পড়ার কারণে সে টপ 10-এও র্যাঙ্ক করে না।
মিয়াজাকি আগে খুবই ভালো স্টুডেন্ট ছিল, তার একটাই স্বপ্ন ছিল যে সেখানকার সে বড় একজন টিচার হবে। অ্যান্ড এই কারণে সে লাস্ট ইয়ার এক্সামে ভালো মার্কস এনে টোকিওর প্রেস্টিজিয়াস একটা কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টাও করেছিল। মিয়াজাকির জীবনে শুধু এটা একটা স্বপ্ন ছিল না, বরঞ্চ তার লাইফের একটা ডু অর ডাই সিচুয়েশন ছিল। তার জীবনে শুধু তিনটে জিনিসই তাকে হ্যাপি করতো। প্রথমত তার গ্র্যান্ডফাদার, দ্বিতীয়ত টিচার্স হওয়ার স্বপ্ন, অ্যান্ড থার্ড মাঙ্গাস পড়া। কিন্তু সে মাঙ্গাতে এতটাই ইনভলভ হয়ে গেছিল যে সে এখন ঠিকমতো মার্কসও আনতে পারছিল না। তার লাইফের প্রত্যেকটা স্বপ্ন একটু একটু করে ভেঙে গেছিল। অ্যান্ড সে সেখানকার লোকাল একটা কলেজে ফটোগ্রাফি টেকনিশিয়ানের কোর্স করছিল। স্যাডলি আগে যেমন তার স্কুলে তাকে কেউ পাত্তা দিত না, ঠিক কলেজেও সেম সিচুয়েশন ক্রিয়েট হয়। তার সাথে কলেজে কেউ কথা বলতো না, তাকে পাত্তা দিত না, তাকে অ্যাটেনশন দিত না। অ্যান্ড তার উপর দিয়ে সুতোমো যেহেতু তার ফ্যামিলির সাথেও কথা বলতো না, তার স্কুল ফ্রেন্ডসও ছিল না, তাই সেও কারোর সাথে কথা বলতে পারতো না। যদিও কারোর সাথে কথা বলার মন হলেও তার সাথে ঠিকমতো কথাই বলতে পারতো না। কিন্তু একটা জিনিস তার খুবই পছন্দ ছিল, সেটা হচ্ছে তার ফটো ক্লিক করা। সে ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করত। সে যেখানেই যেত সেখানেই তার ক্যামেরাটিকে সাথে নিয়ে যেত। একটা টাইমে তার ওয়ালেট ভুলে গেলেও সে তার ক্যামেরা কোনোদিন ভুলতো না। মিয়াজাকি তার কলেজ ক্যাম্পাসের প্রত্যেকটা এরিয়াতে ফটো তুলতে যেত, কিন্তু স্পেশালি সে সেখানকার টেনিস কোর্টে বেশি করে ফটো তুলতে যেত। এর পেছনেও একটা রিজন আছে। মিয়াজাকি টেনিসে কোনো রকম ইন্টারেস্ট ছিল না, সে শুধু যেত সেখানকার স্টুডেন্টদের নিচে জুমড ইন ফটো তুলতে। সে সেখানকার প্রত্যেকটা খেলা ফিমেল স্টুডেন্টদের নিচে জুমড ইন ফটো তুলতো, তাদের ফটো তুলতো, জাস্ট হিজ ওন প্লেজার। মিয়াজাকি তার পিসের ওপর খুবই ইনসিকিউরিটি ছিল, কারণ সে কোনোদিন কোনো মেয়ের সাথে ইন্টারঅ্যাক্টই করেনি। অ্যান্ড ঠিক এই কারণেই সে সেক্সুয়াল ডিজায়ার্স পূরণ করার জন্য ভিডিও দেখতো, দেখতো। সে এতটাই অ্যাডিক্টেড হয়ে গেছিল যে সে অল টাইম ভিডিও দেখতো, অফ সিন ভিডিও দেখতো। সেই মেয়েদের ফটো দেখে সে মাস্টারবেট করতো দিনের পর দিন। অ্যান্ড যেহেতু তোমাদেরকে আগেই বলেছিলাম যে মিয়াজাকির কাছে অনেক অ্যানিমেশন টেপ ছিল, অ্যান্ড সেই অ্যানিমেশন টেপের মধ্যেই অনেক বাজে অ্যানিমেশনও ছিল। মিয়াজাকি এতটাই চাইল্ড অ্যাডিক্টেড হয়ে গেছিল যে তার রুমের মধ্যে 5,000-এরও বেশি, জাস্ট ইম্যাজিন 5,000-এরও বেশি ওই ভিডিও টেপ ছিল। সে এতটাই সেগুলোতে ইনভলভ হয়ে গেছিল, এতটাই অ্যাডিক্টেড হয়ে গেছিল যে তার দিদি বোনও তার বাড়িতে সেফ ছিল না। কারণ যখন তার দিদি বোনরা স্নানে যেত তখন মিয়াজাকি লুকিয়ে লুকিয়ে তাদের স্নান করা দেখতো। একদিন এমন মোমেন্টও এসেছিল যে মিয়াজাকি হাতে নাতে ধরাও পড়েছিল। অ্যান্ড এই কারণে যখন তার মা এবং দিদি তাকে বকাঝকা করেছিল তখন লিটারেলি মিয়াজাকি তার দিদি বোনদের ওপর হাত পর্যন্ত তুলেছিল। মিয়াজাকির মা বোনরা এটা ভাবতে শুরু করেছিল যে মিয়াজাকি দিনের পর দিন একটা হিংস্র জানোয়ারে পরিণত হচ্ছিল। মিয়াজাকি আর আগের মতন ছিল না, সে আগের মতন শান্তই ছিল, সে আগের মতন ইন্ট্রোভার্ট টাইপেরই ছিল, বাট তার মনের ভেতর একটা আলাদাই চিন্তাধারা ঘুরে বেড়াচ্ছিল। সে এতটাই এই বিষয়ে ইনভলভ হয়ে গেছিল, এতটাই সে চাইল্ড অ্যাডিক্টেড হয়ে গেছিল যে এবার সে দিনের পর দিন এভরিডে তার রুমের মধ্যেই ঢুকে থাকতো। সে চাইল্ড দেখতো, করতো। সে দিনে তো ফটোগ্রাফি অ্যান্ড প্রিন্টারে কাজ করতো, এবং যখন সে সন্ধ্যের সময় বাড়ি ফিরতো তখন সে তার রুমের দরজা লাগিয়ে দেখতে করতো। যখন তার মা দিদিরা খাবার খেতে ডাকতো তখন তাদেরকে ধমকিয়ে চুপ করে দিত, ইভেন হাতও পর্যন্ত তুলতো। অ্যান্ড ঠিক এরপরেই জন্ম নিতে চলেছিল জাপানের টোকিও শহরে এক এমন মনস্টারের, এমন এক মর্মান্তিক ঘটনা শুরু হতে চলেছিল যেটা গোটা টোকিও শহর প্রস্তুত ছিল না। অগস্ট 22, 1988, 4 বছরের মারিকোনো সে তার বন্ধুর ঘরে খেলতে যাচ্ছিল। তার বন্ধুর বাড়ি তার বাড়ি থেকে কিছুটা ডিস্টেন্সেই ছিল, সে হেঁটে হেঁটেই যাচ্ছিল। অ্যান্ড ঠিক সেই সময়তেই তার সামনে একটা ব্লু কালারের নিসান কার এসে দাঁড়ায়। গাড়ির ভেতরে একটা ব্যক্তি ছিল। ব্যক্তিটা এবার মাথা বার করে মারিকোকে চকলেট অফার করে। কয়েকটা চকলেট দেওয়ার পর তাকে এবার গাড়িতে চাপার জন্য অফার করে। এবার যেহেতু মারিকো একটা ছোট বাচ্চা, তার সেরকম জ্ঞানও হয়নি, তাই সে নর্মালি গাড়ির ভেতরে চেপে যায়। অ্যান্ড সেই গাড়িটা জাপানের একটা নিস্তব্ধ এরিয়াতে গিয়ে থামে। সেই গাড়ির ভেতরে সেই ব্যক্তিটা মারিকোর সাথে খেলা করে, হাসি মজা করে, তাকে চকলেট দেয়। কিন্তু হঠাৎ করে সে ব্যক্তিটা এবার মারিকোর গলা চেপে ধরে। মারিকো এবার হঠাৎ করে চমকে ওঠে যে সে কেন আমার গলা ধরছে। সে ছটফট করছিল, যেহেতু সে একটা ছোট বাচ্চা, তার শরীরে অতটা জোরও নেই, তাই সেই মুহূর্তেই বা এতটাই শক্ত করে সে ব্যক্তিটা মারিকোর গলা চেপে ধরেছিল।
যে মারিকোর ওখানেই মৃত্যু হয়। খানিকক্ষণ আগেই যে সিটের মধ্যে মাত্র 4 বছরের বাচ্চা মেয়েটি হাসি খেলা করছিল, এখন সেখানে সেই বাচ্চাটির লাশ পড়ে রয়েছে। কিন্তু তখনও সে ব্যক্তিটা স্যাটিসফাই হয়নি, বরঞ্চ এবার একটু একটু করে সে মৃতদেহর কাপড় জামা খুলতে শুরু করে অ্যান্ড তাকে করতে আরম্ভ করে। সে তত করেছিল যতক্ষণে তার স্যাটিসফাই মিটেছিল। সে সেই মৃত বাচ্চা মেয়েটি করার পর তার প্রত্যেকটা অ্যাঙ্গেলে ফটো ক্লিক করে অ্যান্ড তাকে সেখানেই থাকা একটি জঙ্গলের মধ্যে ফেলে দেয়। কিন্তু সে যখনই সেখান থেকে পালাচ্ছিল তখনই সে হঠাৎ থেমে যায় অ্যান্ড মারিকোর সেই জামা কাপড়গুলো সে তার বাড়িতে নিয়ে আসে অ্যান্ড সেই ব্যক্তিটা ছিল সুতোমো মিয়াজাকি। সুতোমো সেদিন সারা রাত প্রচুর চাইল্ড খেয়ে অ্যান্ড সেই কাপড় জামা তার ঠিকিয়ে বেট করে। পরের দিন আবার সেই সময়তেই সুতোমো যায় সেই লাশটিকে দেখতে, কিন্তু দেখে সেই লাশটা ঠিক ওইভাবে ওখানেই পড়ে আছে। দেন তখন সুতোমো সেই মারিকোর হাত এবং পা কেটে দেয় অ্যান্ড তার একটি মাত্র হাত তার কাছে নিয়ে তার বাড়ি ফেরে। বাড়ি ফেরার পর সে হাতটাও সেই কাপড় জামার সাথেই আলমারিতে রেখে দেয় অ্যাজ এ টফি হিসাবে। গাইজ, তোমরা জাস্ট ইম্যাজিন করো যে সুতোমো এত ভয়াবহ এত ব্রুটাল সিচুয়েশন ক্রিয়েট করার পরেও তার স্যাটিসফাই কিন্তু কমেনি, বরঞ্চ এবার মারিকোর প্রত্যেকটা হাত পা সে পোড়াতে আরম্ভ করে। ছোট্ট ছোট্ট হাত পাগুলোকে জ্বালানোর পর এবার সে সেগুলোকে গ্রাইন্ড করতে শুরু করে। এবার সে গ্রাইন্ড করা পাউডারটা একটা বক্সের মধ্যে প্যাক করে অ্যান্ড মারিকোর সেই জামা কাপড়ের ফটো তোলে অ্যান্ড একটা নোট লেখে যেখানে লেখা ছিল মারি ক্রিমেটেড, বোনস ইনভেস্টিগেট, প্রুফ। 私はそれを見る限りでは全部を信用することはできないんです。ただ文書はやはりマリを連れて行った人が書いたものだと思います。これが人間としてこんなことがどうしてできるの。কিছু মাসের মধ্যেই লোকেরা মারির বডি পেয়ে গেছিল, কিন্তু মারির হাত পা সেখানে ছিল না। মারির মা বাবা প্রত্যেকটা জায়গায় সে হাত পাগুলো খোঁজার চেষ্টা করে, কিন্তু স্যাডলি সেগুলো পায় না। সে এবার নিউজ চ্যানেলে এসে হাত জোর করে ক্রিমিনালকে বলতে শুরু করে যে তুমি যেই হও না কেন, প্লিজ সেই মারির হাত পাগুলো আমাদেরকে ফিরিয়ে দাও। মানে আমার বলতেও খারাপ লাগছে, সোশ্যাল নিউজ মেইন চ্যানেলে এসে এরকম করে কিলারের কাছে বা ক্রিমিনালের কাছে হাত জোর করে তার মা বাবা ক্ষমা চাইছে বা অনুরোধ করছে যে প্লিজ আমার মেয়ের সে হাত পাগুলো ফিরিয়ে দাও আমাদেরকে। একটা 4 বছরের নিষ্পাপ বাচ্চা মেয়েকে মেরে ফেলার পর, তাকে করার পর, তার হাত পা দেওয়ার পর, তার মা বাবাকে মক করার পর, এগুলো বলতে গেলে এগুলো মিয়াজাকির হয়তো ভালো লাগছিল করতে। তার এগুলো করতে এতটাই মজা লাগছিল যে এবার সে দ্বিতীয় শিকারকে খুঁজতে বেরোয়। অক্টোবর 3, 1988, 7 বছরের বাচ্চা মেয়ে মাসামি ইয়োশিজামা সে তার বাড়ি হেঁটে হেঁটে যাচ্ছিল। ঠিক সেই সময়তেই আবারও মিয়াজাকি তার নিশান গাড়ি করে সামনে এসে দাঁড়ায়। আগেন মাসামিকে চকলেটের লোভ দেখিয়ে তার গাড়ির মধ্যে তোলে, তাকে গাড়িতে চাপিয়ে তার বাড়িতে ড্রপ করে দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দেয়। কিন্তু মিয়াজাকি সেই বাচ্চাটিকে তার বাড়ির পথে না নিয়ে গিয়ে সেই ব্রিজের নিচে নিয়ে যায় যেখানে মারিকোকে সে মেরেছিল। ব্রিজের নিচে গাড়ি পার্কিং করে দেওয়ার পর সে মারিকোর সাথে যেরকম কাজ করেছিল ঠিক তেমনই মাসামির সাথেও একই কাজ করে। কিন্তু এবারে আগের মতন মারিকোর ঘরে যেমন প্যাকিং করে দেওয়া প্রুফ পাঠিয়েছিল তেমন মাসামির ঘরে কিন্তু পাঠায়নি, বরঞ্চ মাসামির মা বাবাকে কল করে শুধুমাত্র নিস্তব্ধ হয়ে থাকে। সে তার নিঃশ্বাস নিচ্ছিল আর শুনতে চাইছিল মাসামির মা বাবার আর্তনাদ কান্নার শব্দ। Few weeks after that, 12th December 1989, মিয়াজাকি তার বাড়ির পথে রওনা দিচ্ছিল অ্যান্ড ঠিক সেই মুহূর্তেই এরিকা নাম্বা নামের একজন 4 বছরের বাচ্চা মেয়েকে দেখে। প্রত্যেকবারের মতন এরিকাকে তার কথার জালে ফাঁসিয়ে একটি পার্কিং লটে নিয়ে যায়। প্রত্যেকবার কি করে মিয়াজাকি তার শিকারদের গলা টিপে হত্যা করে প্রথমে, তারপর তাদের কাপড় জামা খুলে তাদের ফটো তুলে করে অ্যান্ড মেরে ফেলে দেয়। কিন্তু মিয়াজাকি এবারে এরকম করেনি, বরং এরিকাকে তার ব্যাক সিটে নিয়ে গিয়ে তার খুলতে ফোর্স করে। এরিকা কাঁদতে কাঁদতে তার জামা খোলে অ্যান্ড সুতোমো তার প্রত্যেকটা অঙ্গ নগ্ন
ফটো তোলে অ্যান্ড তারপর তাকে করে সেই পার্কিং লটের মধ্যে ডাম্প করে দেয়। অ্যান্ড এরিকার বাড়িতে মারিকোর ঘরে যেরকম নোট পাঠিয়েছিল সেরকম এবারেও একটা নোট পাঠায় অ্যান্ড সেখানে লেখা ছিল এরিকা কোল্ড কাফ থ্রোট রেস্ট ডেথ। もう憎さもあるけども、一つも手を挙げて宮崎叩けなかったと、これがちょっとね本当に許してもらえるもんなら、正美が苦しかったその思いをね同じように味わわせてやりたいです。 এবার এরিকার মৃত্যুর পর গোটা টোকিও শহর ভয় পেয়ে গেছিল, কেউ বাড়ি থেকে বেরোচ্ছিল না। পুলিশ প্রত্যেকটা পেরেন্টসদেরকে অ্যালার্ট করে দিয়েছিল, হাই অ্যালার্ট করে দিয়েছিল। প্রায় 6 মাস ধরে পুলিশরা ইনভেস্টিগেশন চালায় যে এর পেছনের আসল মনস্টারকে, কে মেন কিলার। এরিকার মৃত্যুর পর প্রায় 6 মাস সব কিছু বন্ধ হয়ে গেছিল, সব কিছু থেমে গেছিল, কোথাও না। সবাই ভেবে নিয়েছিল যে এবার আর কিচ্ছু হবে না। অ্যান্ড ঠিক সেই মুহূর্তেই 6 জুন 1989, আফটার 6 মান্থ, মিয়াজাকি 5 বছরের আয়াকো নোমোতোকে চকলেটের লোভ দেখিয়ে তার গাড়িতে প্রবেশ করায় অ্যান্ড প্রত্যেকবারের মতন তাকে গলা টেপে করে দেন তাকে করে ফেলে দেয় না, বরঞ্চ এবার সেই লাশটাকে তার নিজের বাড়িতে নিয়ে আসে। জাস্ট ইম্যাজিন করো, সেই মৃত দেহটাকে, সেই ছোট্ট বাচ্চার দেহটাকে সে তার বাড়িতে নিয়ে আসে। সুতোমো মিয়াজাকি প্রায় 2 দিন ধরে সেই বাচ্চাটিকে করে, সেই বাচ্চাটির মৃতদেহ করে, সেই বাচ্চাটির মৃতদেহকে নানান অ্যাঙ্গেল থেকে ফটো তোলে, তার উপর করে, মানে জাস্ট ইম্যাজিন করো। কিছু আর্টিকেলে এতটা ডিটেলসে লেখা আছে যেগুলো আমি তোমাদেরকে বলতেই পারবো না। মানে এমন জঘন্য জঘন্য কাজ করে সুতোমো সেই বাচ্চা মেয়েটির মৃত্যুর সাথে, যেগুলো বললে আমারই কি বলবো, বলাই যাবে না ওই কথাগুলো। মিয়াজাকি তারপরেও থামেনি, বরঞ্চ সেই বাচ্চার দেহর হাত পাগুলো টুকরো টুকরো করে কেটে কিছু কিছু টুকরো সেই শহরের বাইরে ফেলে দেয় অ্যান্ড কিছু কিছু টুকরো তার নিজের বাড়িতেই রাখে। এমনও আর্টিকেলে লেখা ছিল যে মিয়াজাকি সেই বাচ্চার হাতের রক্ত নাকি সে পান করত, সে খেত। মানে তোমরা ইম্যাজিন করো যে একটা মানুষ কিভাবে এতটা জানোয়ার হতে পারে। মানে এগুলো ভাবলেও কোনো মুভির চেয়ে কম নয়, কোনো মুভিতেও হয়তো এরকম দেখাবে না যেটা রিয়েল লাইফে ঘটেছিল। সুতমোর মা বাবারাও কোনোদিন ইম্যাজিনও করতে পারেনি যে আমাদের নিজের সন্তান এইরকম এতটা হিংস্র জানোয়ার। সে এতটাই ব্রুটাল, এতটাই ভয়াবহ হয়ে গেছিল, সে এতটাই ইজিলি বাচ্চাদেরকে করে তাদের করছিল। কিন্তু সুতমো হয়তো কোনোদিন ধরাও পড়তো না যদি সে পার্কিং লটে সেদিন ওই কাণ্ডটা না করতো। জুলাই 23, 1989, আফটার 47 ডেজ, 2টি বাচ্চা সে তার বাড়ির সামনে গ্রাউন্ডে খেলছিল। তার বাড়ির সামনেই একটি ব্লু কালারের নিশান গাড়ি এসে দাঁড়ায়। তারা দুজনেই মিয়াজাকিকে নিজের কাছে আসতে দেখে। মিয়াজাকি আবারও তাদের মধ্যে ছোট বোনকে নিজের কথার জালে ফাঁসিয়ে তার কাছে ডাকে অ্যান্ড তাকে কিছুটা দূরে থাকা একটা অ্যাবেন্ডেন্ড পার্কের মধ্যে নিয়ে যায়। যখনই এই দৃশ্যটা তার বড় দিদি দেখে তখনই দৌড়ে যায় তার বাড়িতে তাদের পেরেন্টসদের বলতে। মিয়াজাকি সেই ছোট বাচ্চাটাকে নিজের কাপড় জামা খোলার জন্য ফোর্স করছিল। সে বাচ্চা মেয়েটা তো কাঁদতে কাঁদতে কাপড় জামা খুলছিলই, কিন্তু এবারে মিয়াজাকিও তার নিজের কাপড় জামা খুলছিল। সে এই সব চলাকালীন এতটাই মগ্ন হয়ে গেছিল যে সে ধ্যানই দেয়নি যে সেই বাচ্চা মেয়েটির বাবা সেখানে এসে হাজির হয়েছে। সেই বাচ্চা মেয়েটির বাবা নগ্ন অবস্থায় যখন তাদেরকে দেখে তখন তার বাবা মিয়াজাকিকে জোরে একটা পাঞ্চ মারে এন্ড মিয়াজাকি এতটাই ভয় পেয়ে গেছিল যে মিয়াজাকি সেখান থেকে উলঙ্গ অবস্থাতেই দৌড়ে পালায়। এন্ড তারপরে সেই 2টি বাচ্চার বাবা ডাইরেক্ট পুলিশ স্টেশনে কল লাগায়। এই ঘটনা শোনা মাত্রই যেহেতু পুলিশ আগে থেকে ইনভেস্টিগেশন করছিল তাই আরো তাড়াতাড়ি ইনভেস্টিগেশন করতে শুরু করে। যখন পুলিশ তাড়াহুড়োতে মিয়াজাকিকে খোঁজার চেষ্টা করছিল তখন লক্ষ্য করে যে সেই ব্লু নিশান কারের পাশ থেকে একটি লোক হেঁটে আসছে। সেই মানুষটা খুবই অড বিহেভ করছিল অ্যান্ড সে উলঙ্গ অবস্থাতেই ছিল কাইন্ড অফ। এই দৃশ্যটা দেখা মাত্রই পুলিশ ডাইরেক্ট তাকে গ্রেফতার করে পুলিশ স্টেশন নিয়ে যায়। পুলিশ তো মিয়াজাকিকে গ্রেফতার করেছিল কিন্তু পুলিশের এটা আইডিয়া ছিল না যে মিয়াজাকি কি করেছে। পুলিশ যখন মিয়াজাকির বাড়িতে ইনভেস্টিগেশন করতে যায় তখন তার রুমে তারা লক্ষ্য করে প্রচুর অশ্লীল ভিডিও টেপ সেখানে ছিল। অ্যান্ড তারপর তারা যেটা দেখে
সেটা তারা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না, কারণ মিয়াজাকির আলমারির মধ্যে ছিল সেই সব বাচ্চা মেয়েদের কাটা হাত, পা এবং কাপড় জামা। সেখানে সে ভিডিও টেপ কালেকশন তো পেয়েছিল, কিন্তু তার সাথে সাথেই সেখানে সে মারির হাত পা কাটা টুকরো পেয়েছিল। সেই সব ভিডিও টেপ কালেকশনে সুতোমুর নিজের রেকর্ডিং ভিডিও ছিল সেই বাচ্চাদের সাথে কি কি করেছিল। মিয়াজাকিকে যখন পুলিশরা প্রশ্ন করে যে তুমি এগুলো কেন করেছো, তখন মিয়াজাকি খুবই ক্যাজুয়ালি, খুবই পোলাইট তাদের প্রশ্নের জবাব দিয়ে বলে যে আমি এগুলো নিজে থেকে করিনি, আমাকে মিস্টিক ম্যান বা র্যাড ম্যান করিয়েছিল। সাইকিয়াট্রিস্টের কাছে যখন মিয়াজাকিকে নিয়ে গেছিল তখন তারা বলেছিল মিয়াজাকি ডিআইডি অ্যান্ড স্কিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত। তার এই জঘন্য কাজের জন্য শুধু একটাই সাজা সে ডিজার্ভ করত, সেটা হচ্ছে ফাঁসি।宮崎勉の3名の死刑を執行しました。তো এই ছিল আজকের কেস। আজকের কেসে হয়তো তোমরা রবীন্দ্র কুমারের সাথেও এই কেসটিকে যুক্ত করবে, কারণ রবীন্দ্র কুমারও সেম চাইল্ড অ্যাডিক্টেড একটা বিষয় গড়ে উঠেছিল বা একটা বিষয় ক্রিয়েট হয়েছিল। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কি করতে হবে আমি আর বলবো না, সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো। পিস আউট।